তন্ময় চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। শুকতারার 101 ভূতের গল্প। আজকের গল্প অজেয় রায়ের লেখা ভুতুড়ে বাড়িতে রাত। শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প। দুপুর 1টা নাগাদ খেয়ে উঠে বারান্দায় ইজি চেয়ারে টান হয়ে দৈনিক খবরের কাগজটায় চোখ বোলাচ্ছিল দীপক। এমন সময় ভবানী প্রেসের পিয়ন হারু এলো একটা চিরকুট নিয়ে। কুঞ্জবিহারীবাবু লিখেছেন, অবিলম্বে একবার প্রেসে এসো, দরকার আছে। দীপক উঠে পড়ল। কি হলো আবার? কুঞ্জবাবু নতুন কোনো খবরের সন্ধান পেয়েছেন বুঝি? দীপককে তাই পাঠাতে চান। সে হারুকে বলল, কুঞ্জবাবুকে বলো আমি এক্ষুনি যাচ্ছি। বোলপুর শহরে ভবানী প্রেসের মালিক কুঞ্জবিহারী মাইতি বঙ্গবার্তা নামে একখানা সাপ্তাহিক কাগজ বের করেন। দীপক বঙ্গবার্তার একজন রিপোর্টার। বছর 25 বয়স। এটা দীপকের শখের কাজ। এর জন্য মাইনে টাইনে কিছু জোটে না। বঙ্গবার্তা চালানো কুঞ্জবাবুর শখ। কাগজ চালিয়ে লাভটাভ মোটেই থাকে না। কুঞ্জবাবুর মাথায় সদাই বুদ্ধি খেলে কিভাবে বঙ্গবার্তার প্রচার বাড়াবেন, কি করে কাগজখানাকে আরো আকর্ষণীয় করে তুলবেন। দীপক হন্তদন্ত হয়ে ভবানী প্রেসে হাজির হলো। একটা লম্বা করে ঘটাং ঘটাং করে ছাপাখানার মেশিন চলছে। তারই এক কোণে পার্টিশন ঘেরা কুঞ্জবাবুর ছোট্ট অফিস। দরজার মাথায় সাইনবোর্ড, সম্পাদক বঙ্গবার্তা। অফিস ঘরে ঢুকেই দীপক চমকে গেল। সম্পাদক কুঞ্জবাবুর মুখোমুখি চেয়ারে বসে এক সাহেব। কুঞ্জবাবু তৎক্ষণাৎ ভাঙা ভাঙা ইংরেজিতে সাহেবের সঙ্গে দীপকের আলাপ করিয়ে দিলেন। দীপক রায়, রিপোর্টার, আর ইনি হচ্ছেন মিস্টার জলি ট্রট, আমেরিকান। সাহেব তড়াক করে উঠে দাঁড়িয়ে দীপকের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, হ্যালো রয়। ট্রটের বয়স ঠিক বোঝা গেল না, মনে হলো 30-35। বেজায় ঢ্যাঙা এবং রোগা, ঝালরের মতো কাঁধ অবধি চুল, গালে চিবুকে পাতলা দাড়ি, সরু ঝোলা গোঁফ, চুলদাড়ির রং রূপলি, লম্বাটে নাক, গোল গোল ধূসর চোখে খুশি খুশি ভাব। তার পরনে ডোরাকাটা শার্ট আর নীল রঙের মোটা কাপড়ের তাপ্পি মারা ট্রাউজার, পায়ে কেটস জুতো। সাহেব একগাল হেসে কুঞ্জবাবুকে ইংরেজিতে বলল, প্লিজ ওকে বুঝিয়ে দাও। কুঞ্জবাবু বললেন, বসো বসো। ওরে হারু, 3 কাপ চা নিয়ে আয়। বুঝলে দীপক, এই সাহেব ইন্ডিয়া ঘুরতে এসেছে। ও শুনেছে আমি একটা নামকরা উইকলি পেপারের এডিটর, তাই আমাকে ধরেছে। কেন জিজ্ঞেস করলো দীপক। মানে ওর একটা প্রপোজাল আছে। সাহেবদের দেশে বোধহয় ধারণা যে কাগজের লোকেরা ইচ্ছে করলে কি না করতে পারে। দেখো তুমি যদি কিছু করতে পারো ওর জন্যে। আমি কি করব? দীপক থই পায় না। মানে সাহেবের ইচ্ছে ও ভূত দেখবে স্বচক্ষে। ইন্ডিয়াতেও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেছে। এখন এই ইচ্ছেটা মিটলে ওর একটা মস্ত স্বাদ পূর্ণ হয়। ট্রট চায় কোনো ভুতুরে বাড়িতে রাত কাটাবে। মিশর দেশে ও নাকি একটা বড় বাড়িতে রাত কাটিয়েছে, ভূতও নাকি দেখেছে। এখন ইন্ডিয়াতেও এমন একটি এক্সপিরিয়েন্স করতে চাইছে। দাও না একটা ব্যবস্থা করে, তোমার তো অনেক চেনাশোনা। খোঁজ করো এমন করে বাড়ি আছে কোথায়, আর পারলে তুমিও জুটে যাও ওর সঙ্গে। আমি ভুতুরে বাড়িতে? দীপক আঁতকে ওঠে। আরে অত নার্ভাস হচ্ছ কেন? সাহেব থাকতে পারলে তুমি পারবে না? তারপর লিখে ফেলবে অভিজ্ঞতা। দারুণ একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়। খরচ খরচার জন্যে ভেবো না, সেসব সাহেব দেবে। সাহেব কিন্তু বাংলা বোঝে না। যা হোক, ইংরেজিতে কথাবার্তা চালিয়ে নিও। পোড়ো বাড়িতে রাত কাটালেই কি আর ভূতের দেখা পাবো? দীপক আমতা আমতা করে। ঠিক বলেছ, সে আমি বলে দেবো সাহেবকে। তবে চেষ্টা করো সিরিয়াসলি, যদি লেগে যায়। কুঞ্জবাবুর সঙ্গে দীপকের যতক্ষণ কথা হচ্ছিল ততক্ষণ ট্রট দুজনের মুখের দিকে চেয়ে চেয়ে খুব মাথা ঝাঁকাচ্ছিল। কি বুঝছিল কে জানে। কুঞ্জবাবু ট্রটকে বললেন, আমি রয়কে বলে দিলাম, ও হন্টেড হাউসের খোঁজ করবে। তুমি তো ট্যুরিস্ট লজে আছো আরও 3 দিন, খবর পেলেই তোমায় জানাবে। ট্রট কৃতার্থ হয়ে দীপককে বলল,
ভেরি ওয়েল, প্লিজ ট্রাই। সেদিনই দীপক খোঁজাখুঁজি শুরু করলো। কয়েকটা পোড়া বাড়ির সন্ধানও পিনল। তাদের মধ্যে একটাকে মনে হলো পছন্দসই। বোলপুর থেকে বেশি দূরে হলে অসুবিধে, আবার খুব জঙ্গলে বাড়ি হলে চলবে না। ভূতের হাতে না হোক, শেষে সাপখোপের হাতে প্রাণ টানা যায়। পরদিন সে ইলেম বাজারের কাছে পোড়ো বাড়িটা সরেজমিনে দেখতে গেল। ও চৌধুরী কুঠি, নামটা শুনেই গায়ের লোক দেখিয়ে দিল। গ্রাম থেকে আধ মাইল দূরে বাড়িটা। প্রকাণ্ড বাড়ি, ছোটোখাটো প্রাসাদ বলা যায়। বাড়ি ঘিরে মস্ত কম্পাউন্ড নিয়ে উঁচু পাঁচিল। এখন অবশ্য সে প্রাচীরের অনেক অংশই ভাঙা, ইটের টুকরো ছড়িয়ে আছে মাটিতে। গেটহীন ফটকের কারুকার্য করা খাড়া দুই স্তম্ভ। বাড়ির দেয়ালের বহু জায়গায় পলস্তরা খসা। বাড়ির চারধারে বুনো ঝোপঝাড়, এছাড়া প্রকাণ্ড প্রকাণ্ড কয়েকটা গাছ, জাম, তেঁতুল, শিরীষ, আম ইত্যাদি। আম গাছে গুটি ধরেছে প্রচুর। বাড়ির সামনের দিকে কয়েকটা বিদেশি পাম গাছ লম্বা হয়ে উঠেছে এবং রয়েছে কিছু পাতাবাহার গাছও। বোঝা যায় একসময় শৌখিন বাগান ছিল সদরে ঢোকার রাস্তার দুপাশে। বাড়ির পিছন দিকে এক মজা দিঘি, তাতে চওড়া বাঁধানো ঘাটের কঙ্কাল। দিঘির পারে পারে তালগাছের সারি। প্রাচীরের গায়ে ভাঙাচোরা একতলা লম্বা লম্বা কয়েকটা ঘর। এগুলো বোধহয় কাছারি বাড়ি জাতীয় কিছু ছিল এক সময়। বাড়ির চারপাশে এক পাক ঘুরে দেখে দীপক খোলা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকল। দোমহলা বাড়ি, এটা সদর মহল। দালান ঘেরা চৌকো উঠোন, চওড়া চওড়া বারান্দা, মোটা মোটা থাম, ঘরের পর ঘর। কোনো ঘরের কপাট নেই, কোনো ঘরের দরজা জানলা বন্ধ, কোনোটার বা হাট করে খোলা। জনমানব শূন্য পুরী, খাঁ খাঁ করছে। শুধু অজস্র পায়রার শালিকের কলরব। নোংরা মেঝে, ছাদে মাকড়সার জাল, ভ্যাপসা গন্ধ নাকে লাগে। দীপক সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। সেখানেও একই দৃশ্য। দেয়ালে দেয়ালে ফাটল, বশ অশতক ডালপালা মেলেছে নানা ফোকর থেকে। দ্বিতীয় মহলটার চেহারা আরও জীর্ণ। ওদিকটায় যেতে সাহস হলো না দীপকের। সে নেমে বেরিয়ে এলো বাড়ি থেকে। পোড়া বাড়ি সন্দেহ নেই, ভুতুড়ে হওয়াই স্বাভাবিক। যা হোক, এরপর সে কাছের গ্রামটায় ঢুকলো বাড়িটা সম্বন্ধে খোঁজখবর করতে। দীপক জানতে পারল যে চৌধুরীকুটি প্রায় 200 বছরের পুরনো। এই অঞ্চলের জমিদার ছিল চৌধুরীরা। একসময় রমরমা অবস্থা ছিল তাদের এবং বেজায় দাপট। ক্রমে ক্রমে চৌধুরী বংশ গ্রাম ছাড়ে, বাড়িতে লোক কমে যায়, তাদের জমিদারিও গেল চলে। তবে বছর 15 আগে অবধি ওই বাড়িতে দুর্গাপুজো হয়েছে ফি বছর। একজন কর্মচারী ছিল বাড়িটা দেখাশোনা করতে। কৃষ্ণ চৌধুরী আসতেন পুজো উপলক্ষে কলকাতা থেকে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে। পুজোয় ধুমধাম অবশ্য আর তেমন হতো না। কৃষ্ণ চৌধুরী মারা যাওয়ার পর ওই বাড়িতে চৌধুরীদের কেউ আর পা দেয় না। বাড়িটা কেউ দেখাশোনাও আর করে না। ও বাড়িতে ভূত আছে কি নেই, এ প্রশ্নে দুরকম মত জানা গেল। একদল বলল আলবাত ভূত আছে, রাত্রিরে নানান বিদঘুটে আওয়াজ শোনা গেছে কুটি থেকে। আর একদল বলল না না, ভূত ফুত বাজে কথা, তেমন কিছু কেউ দেখেনি কখনো, তবে রাতেও বাড়িতে কাটায়নি কেউ। বাড়িটা ভূতুরে কিনা যাচাই করার মতো সাহস বা উৎসাহ হয়নি কারো। দীপকের মনে ধাঁধা লাগে। সে আবার গেল চৌধুরী কুটিতে। বাড়ি দেখতে দেখতে ভাবল সাহেবকে নিয়ে রাত কাটাতে এ বাড়িটাই ঠিক হবে। ভিতরের উঠোনে অল্প আগাছা থাকলেও বাড়িটা মোটামুটি চলনসই। এখানেই আসবো সাহেবকে নিয়ে, তারপর ভূতফুতের দেখা পাওয়া বা না পাওয়া সাহেবের বরাত। সে তো জানিয়েই রেখেছে কুঞ্জবাবুকে, ভূত দেখাতে পারবো বলে কথা দিতে পারছি না। সত্যি বলতে কি, তার নিজের মনেও ভূত প্রেতের দর্শন পেতে বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নেই। এই বিশাল নির্জন বাড়িতে রাত কাটানোর একটা রোমাঞ্চকর অনুভূতি হলেই যথেষ্ট। তাই নিয়েই জমিয়ে লেখা যাবে। চৌধুরী কুঠির বাইরে ইতিউতি ঘুরতে ঘুরতে দীপক হঠাৎ দেখল কে একজন আসছে তার দিকে। লোকটির চেহারা ছোটোখাটো, শ্যামবর্ণ, ফতুয়া ও ধুতি পরা, খালি পা, প্রৌঢ়, মাথার অর্ধেক জুড়ে টাক, বাকি চুল কাঁচা পাকা, ঝুনো নারকেলের মতন মুখখানা, ছোট ছোট চোখ, সামনের দাঁত দুটো একটু উঁচু। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করলেন দীপককে। তারপর বললেন, কি ব্যাপার বলুন তো, এই বাড়িতে ভূত আছে কি না তাই নিয়ে আপনার এত আগ্রহ কেন? আমি শুনেছি সব। দীপক মাথা চুলকে বলল, মানে একজন সাহেব। কে সাহেব, কি ব্যাপার? মানে একজন সাহেব এসেছে ইন্ডিয়া বেড়াতে, ও এখানে কোনো ভুতুরে বাড়িতে রাত কাটাতে চায়, মানে যদি কিছু অলৌকিক অভিজ্ঞতা হয়। মিশর দেশে সাহেব নাকি এমনি এক এক্সপিরিয়েন্স করে এসেছে, তাই ভুতুরে বাড়ি খুঁজছি। আপনি কে? রিপোর্টার, বঙ্গবার্তা কাগজের। বলতে বলতে দীপক পকেট থেকে নিজের কার্ড বের করে এগিয়ে দিল। ভদ্রলোক দীপকের কার্ড হাতে নিলেন না। সেখান থেকেই এক নজরে কার্ডটায় চোখ বুলিয়ে নিয়ে বললেন, তা সাহেব ভূত দেখতে চায় কেন?
দীপক বলল, কৌতূহল আর কি, তাছাড়া হয়তো দেশে ফিরে বই লিখবে, তখন এই ধরনের অদ্ভুত অভিজ্ঞতার কথা থাকলে বই কাটবে বেশি। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, তা কীরকম অলৌকিক অভিজ্ঞতা চায় সাহেব? তা কিছু বলেনি। বেশ, ব্যবস্থা হতে পারে বললেন লোকটি। মানে? দীপক অবাক। কিভাবে? সে আমি ব্যবস্থা করব, তবে কিছু খরচা করতে হবে সাহেবকে। পারবে? ভদ্রলোকের ঠোঁটের কোণে চতুর হাসি, চোখ পিটপিট করছে। দীপক ছট করে বুঝে ফেলল ইঙ্গিতটা, অর্থাৎ উনি কোনো সাজানো ব্যাপার দেখাতে চান সাহেবকে। সাহেব দেখে ভাববে অপার্থিব দৃশ্য, ভুতুড়ে কাণ্ড। আচ্ছা, লোক তো বুদ্ধি বটে। দীপক জিজ্ঞেস করল, আজ্ঞে আপনার পরিচয়? আমি ব্রজগোপাল রায়, এই পাশের গাঁয়েই নিবাস। আমার বাপ ঠাকুরদা চৌধুরীদের সেরেস্তায় কাজ করেছেন। চৌধুরী বংশের নারী নক্ষত্র আমার জানা। বেশ গম্ভীর চালে বললেন ভদ্রলোক। সাহেব বিশ্বাস করবে তো? দীপক খুঁতখুঁত করে। আলবাত করবে, গ্যারেন্টি দিচ্ছি, জোরের সঙ্গে বললেন ব্রজগোপাল রায়। কীরকম খরচা লাগবে? দীপক জানতে চাইল। উত্তর হলো অন্তত 100 দীপকের মনে দ্বিধা। সাহেবকে ঠকাবে? কিঞ্চিত মজাও লাগছে। হোক নকল, ধরা না পড়লে ক্ষতি কি? যেমন উদ্ভট শখ। দীপক ব্রজবাবুকে বলল, যদি সাহেব রাজি হয় আপনাকে জানাবো কিভাবে? ব্রজরায় বললেন, জানাবার দরকার নেই। রাজি হলে পরশু সাহেবকে নিয়ে চলে আসবেন এখানে, সন্ধ্যের দিকে আসবেন। গায়ের ভিতর দিয়ে কিন্তু আসবেন না, ভিন্ন পথে ওই মাঠের দিক থেকে কুঠিতে ঢুকবেন লুকিয়ে। ওই ধারটা ফাঁকা, গায়ের লোক যেন কিছু টের না পায়, তাহলে সব এসে জুটবে মজা দেখতে। আমাদের প্ল্যান ভেস্তে যাবে। টাকা যা বললাম সেদিন সঙ্গে আনবেন, ঠিক নগদে। রাতে যে কোনো একটা খোলা ঘরে ঢুকে অপেক্ষা করবেন দুজনে, বাইরে বারান্দায় থাকবেন না। তারপর শব্দ টব্দ পেলে সাহেবকে নিয়ে দেখতে বেরোবেন। তখন দেখতে পাবেন কোনো একটা ঘরে অতীতের কোনো অলৌকিক দৃশ্য। সে ঘরে ঢুকবেন না যেন, বাইরে থেকে দেখবেন। কোনো ভয় নেই, কথা দিচ্ছি ইন্ডিয়ার প্রেস্টিজ থাকবে। ব্রজবাবুর আবার সেই মিটিমিটি হাসি। দীপক একটু ইতস্তত করে বলল, বুঝলেন, খুব ভয়ঙ্কর কোনো সিন না দেখানোই ভালো। সাহেব যদি ভয় পেয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আশ্বাস দিলেন ব্রজরায়। ব্রজবাবু বিদায় নিলেন। উত্তেজিত শঙ্কিত দীপকও ফিরল বোলপুরে। বঙ্গবার্তার সম্পাদক কুঞ্জবিহারীকে ব্রজরায়ের প্ল্যানটা জানালো না দীপক। জলি ট্রটের সঙ্গে আলাদা করে বলল যে 400 টাকা খরচ লাগবে, চৌধুরী কুটিতে রাত কাটানোর ভাড়া। ওই বাড়ির বংশধররা চেয়েছে। ট্রট এক কথায় রাজি, বের করে দিল টাকাটা। পরশুদিন চৌধুরী কুটিতে যাওয়ার প্রোগ্রামও ঠিক হয়ে গেল। ঠিক সন্ধ্যের মুখে দীপকরা চৌধুরী কুটিতে ঢুকল। ইলেমবাজার অবধি এসেছিল বাসে, তারপর পুরনো মন্দির দেখবার ছল করে হাঁটতে হাঁটতে গা ঢাকা দিয়ে দুজনে কুটিতে ঢুকেছে। দুজনে সদর মহলের একতলা দোতলা ঘরে ঘুরে ঘুরে দেখল। ট্রটের ইচ্ছে ছিল দ্বিতীয় মহলটাও দেখে। দীপক রাজি হলো না। চৌধুরী কুটি থেকে ট্রট মুগ্ধ, বারবার বলতে লাগলো, এ খাঁটি ভুতুরে বাড়ি, আমি টের পাচ্ছি, এ রিয়েল হন্টেড হাউস। রাত হয়ে আসছে। একতলায় একটা দরজা খোলা ঘর বেছে নিল তারা। বসলো একটা ভাঙা তক্তা পোষে। একটা মোমবাতি জ্বালানো হলো। এরপর প্রতীক্ষার পালা। নিঝুম রাত, নিস্তব্ধ পুরী। না, একেবারে কোনো শব্দ নেই বলা যায় না। বিচিত্র কীটপতঙ্গের ডাক, বাদুড়ের ডানার ঝটপটানি, আরও কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ কানে আসে। একটা চামচিকে শাঁ শাঁ করে ঘুরপাক খেয়ে গেল মাথার উপর। দীপকের রীতিমতো গা ছমছম করে। ট্রট আড়ষ্ট, চোখ বড় বড়। সর্বদা মনে হচ্ছে এইবার অলৌকিক কিছু ঘটল বুঝি। কৃষ্ণপক্ষে শেষাশেষি ঘরের ক্ষীণ আলোকশিখায় বাইরের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে। সময় এগিয়ে চলে। ফ্লাক্স থেকে ঢেলে দুবার গরম কফি খেলো দুজনে। ট্রট একটার পর একটা সিগারেট ফুঁকছে। রাত 12টা বাজল। হঠাৎ দীপকের কানে ধরা পড়ে একটা আওয়াজ, খুব মৃদু, ঝুম ঝুম ঝুম। দীপক কান খাড়া করে শোনে। ট্রটের দিকে তাকিয়ে বুঝল শব্দটা সেও শুনেছে। মিনিট 7-5 চুপ করে শুনে দীপক উঠল, এগিয়ে গেল দরজার বাইরে। ট্রট অনুসরণ করল তাকে। কিছু দূরে একতলার একটা ঘরের জানলা দিয়ে এক ফালি আলো নজরে পড়ল দীপকের। ও ঘরে আলো কেন? দীপক পা টিপে টিপে চলল ওই জানলার কাছে। আওয়াজটা আসছে ওইখান থেকেই। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। খড়খড়ি লাগানো জানলার কপাটও বন্ধ, কিন্তু একটা খড়খড়ির কাঠ ভাঙা, সেই ফাঁকে চোখ লাগালো দীপক। প্রকাণ্ড হলঘর, ঝলমল করছে। লম্বা লম্বা শৌখিন বাতিদানে জ্বলছে বড় বড় কয়েকটা মোমবাতি। ঘরে অনেকগুলি মানুষ। ঘরের মাঝখানে নাচছে রঙিন ঘাগরাও চিলি পড়া একটি অল্প বয়সী সুন্দরী।
তারই পায়ের নুপুরে নিক্কণ উঠছে ঝুমঝুম। মেঝে শতরঞ্জিতে বসে মিঠে সুরে গাইছে একটি মাঝবয়সী রমণী। পাশে বসে বাজাচ্ছে তবলচি ও সারেঙ্গি বাদক। নর্তকীর সামনে দীপকদের দিকে পিছন ফিরে তাকিয়ায় ঠেস দিয়ে আতশোয়া এক পুরুষ, বিপুল দেহ, পরনে কোঁচানো ধুতি ও সিল্কের পাঞ্জাবি, হাতে গড়গড়ার নল, মাঝে মাঝে বাহবা দিচ্ছে। লোকটিকে দেখে মনে হয় জমিদার গোছের কেউ হবে। ঘরের কোণে দূরে দূরে চুপ করে দাঁড়িয়ে একটি মেয়ে, সম্ভবত পরিচারিকা এবং একজন ভৃত্য-শ্রেণীর লোক। ঘরের দেওয়ালে টাঙানো কয়েকটি বড় বড় ছবি, চওড়া ফ্রেমে বাঁধানো, হাতে আঁকা প্রাকৃতিক দৃশ্য। এছাড়া দেয়ালে ঝুলছে একটা মস্ত আয়না ও কয়েকটা চকচকে তরোয়াল, বর্ষা, ঢাল। ঘরে কিছু পুরোনো আমলের চেয়ার, ধূপের সুগন্ধ ভেসে আসে। ঘুরে ঘুরে দ্রুত পায়ে নিচে চলেছে মেয়েটি, আর পোশাকের কাঁচের চুমকিতে ও গায়ের গয়নায় আলো পড়ে ঠিকরোচ্ছে। ট্রট রুদ্ধশ্বাস, তাজ্জব, কারণ ঘণ্টাকায়েক আগে এই জলসাগরে সে উঁকি মেরে দেখে গিয়েছিল একদম ফাঁকা। দীপক চমৎকৃত। বা, ব্রজরায়ের এলেম আছে, এর মধ্যেই কি দারুণ দৃশ্য তৈরি করে ফেলেছেন। জমিদার বাড়ির উপযুক্ত বটে। ওই যে নাচছে, ও কি সত্যিকার মেয়ে, না যাত্রাপাটির মেয়ে সাজা ছেলে? তবে নাচছে খাসা। দুজনে নিথর হয়ে দেখে। বোধহয় মিনিট 15 এইভাবে কেটেছে। হঠাৎ দীপক দেখল ঘরে উল্টো দিকের খোলা জানলা একটা মুখ, তার রং কালো, পাকানো মোটা গোঁফ, বাবরি চুল। লোকটি ধীরে ধীরে মাথা তুলল, তারপরই লাফিয়ে পড়ল ঘরের ভিতর। গায়ে ফতুয়া, মালকোচা দিয়ে ধুতি পরা দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ। লোকটির পিছন পিছন আরও 3 জন লোক জানলাপথে লাফিয়ে ঢুকল ঘরে। তাদের চেহারা অনেকটা প্রথম জনের মতন, হাতে তাদের লাঠি ও তরবারি। চমকে উঠে থেমে গেল নাচ গান বাজনা। ধর্মর করে উঠে বসল আতশোয়া পুরুষটি। প্রথম আগন্তুকে যে চেঁচিয়ে উঠল, কে কে, এ কি মহিম, তুমি কি মতলব? প্রথম আগন্তুক গভীর ক্রুদ্ধস্বরে বলে উঠল, প্রতাপ চৌধুরী, ইষ্টকাম স্মরণ করো, আজ তোমার শেষ দিন। বলতে বলতে মহিম ঝট করে টেনে বের করলো কোমরে গোজা একটা পিস্তল, তাক করে ধরল প্রতাপ চৌধুরীর দিকে। অসহায় প্রতাপ চৌধুরী আর্তস্বরে বলে উঠল, কি চাও তুমি, বলো, কত টাকা? প্রাণে মেরো না, দোহাই। টাকা? মহিমের কণ্ঠে শানিত বিদ্রুপ। তোমার অত্যাচারে আমি ভিটেমাটি খুইয়ে ডাকাত হয়েছি। আমার ছোট ভাইকে তুমি খুন করেছ, টাকা দিয়ে তা পূরণ করতে চাও? না না, তোমাকে প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। অনেক দিন তককে তককে থেকে আজ তোমায় বাগে পেয়েছি প্রতাপ চৌধুরী, আজ আর তোমার নিস্তার নেই। সহসা প্রতাপ চৌধুরী চিৎকার করে উঠল, এই কে আছিস? সঙ্গে সঙ্গে উঠে পালাতে গিয়ে মরিয়া হয়ে। তুম তুম, দুবার গর্জে উঠল মহিমের পিস্তল। আ! কাতর আর্তনাদের সঙ্গে বুক চেপে ঢলে পড়ল মাটিতে প্রতাপ চৌধুরী। মহিমের 3 সঙ্গী এতক্ষণ অস্ত্র হাতে পাহারা দিচ্ছিল ঘরের অন্য কয়েকজনকে, যাতে তারা সরে পড়তে না পারে। তারা এবার বিদ্যুৎ বেগে ঘা মেরে ফেলে দিল জ্বলন্ত মোমবাতিগুলো। দপদপ করে নিভে গেল তাদের শিখা। ঘোর অন্ধকার ঘরের মধ্যে অমনি শুরু হলো তুমুল কাণ্ড। ধূপধাপ দুমদাম, ভয়ার্ত নারীকণ্ঠের আর্তনাদ, ছোটাছুটির শব্দ। সঙ্গে সঙ্গে ঘরের বাইরে নানা দিক থেকে হাঁকডাক শোনা গেল, খবরদার খবরদার। কারা দৌড়ে আসতে লাগলো এই দিকে। হা 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 হা, বিকট অট্টহাসি ধ্বনিত হলো ঘরের ভিতরে। হঠাৎ তীব্র আলোকরশ্মি পড়ল ঘরে। জানলার ফাঁক দিয়ে জলসাগরে টর্চ ফেলেছে ট্রট। এক ঝলক দেখা গেল ছুটন্ত ঘাগড়া, উল্টে পড়া চেয়ার, কুঁকড়ে শোয়া প্রতাপ চৌধুরী, ঝকঝকে তরবারি, কয়েকজন কৃষ্ণকায় পুরুষ। ঠাস করে কিছু একটা লাগলো টর্চে। হাত থেকে ছিটকে পড়ে গেল টর্চ। দীপক ট্রটের জামা ধরে টান মেরে ফিসফিস করল, চলে এসো শিগগিরই, নইলে বিপদ হবে। ঘাবড়ে গিয়ে ট্রট কোনো রকমের টর্চটা কুড়িয়ে নিয়ে দীপকের সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে ঢুকলো তাদের আগের আস্তানায়। ঘরে মোমবাতিটা তখনও জ্বলছিল। দুজনে কাঠ হয়ে বসে থাকে। বাইরে হইহল্লা শোনা যাচ্ছে, খবরদার খবরদার, খুন খুন, ডাকু ডাকু। ট্রট ঘর ঘরে চাপা গলায় বলল, মাই গড, মার্ভেলাস, হন্টেড হাউস, সুপার ন্যাচারাল, ভুতুরে ব্যাপার, তাই না? নীরবে মাথা নেড়ে দীপক জানালো, হাঁ। সে ভাবছিল ও সাহেব দিয়েছিল প্রায় ভন্ডুল করে। অমন আচমকা টর্চ মারবে কে জানতো। ভাগ্যি সন্দেহজনক কিছু দেখে টেকে নি। ব্রজবাবু ওর হাত থেকে টর্চটা ছিটকে ফেলে দিয়ে খুব ম্যানেজ করেছে। তবে হ্যাঁ, মার্ডার সিন যা করেছেন ব্রজবাবু, টেরিফিক। দীপক অবধি শিউরে উঠেছিল, হকচকিয়ে গিয়েছিল। মিনিট 10-15 মধ্যে বাইরের গোলমাল ক্রমে শান্ত হয়ে এলো। আবার সব নিঝুম। ভোরের আলো ফুটতেই ঘর ছেড়ে বেরোলো দুজনে। তেমনি জনহীন অট্টালিকা। ট্রট বলল, দাঁড়াও, সেই ঘরটা একবার দেখে আসি। দীপকও খড়খড়ির ফাঁক দিয়ে তাকালো জলসাঘরের ভিতরে। সেখানে তখন গত রাতের আসবাবপত্র, ছবি, আয়না বা অন্য কিচ্ছু নেই। ধুলো জমা আধো অন্ধকার শূন্য ঘর।
নিপুণভাবে গতরাতের ঘটনার সমস্ত চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে। ট্রটের মুখ দিয়ে শুধু বেরুলো স্ট্রেঞ্জ। সদর দরজার বাইরে আসতেই কিছু দূরে ব্রজরায়কে দেখতে পেল দীপক। ট্রটকে অপেক্ষা করতে বলে দীপক এগিয়ে গেল ব্রজবাবুর কাছে। কেমন দেখলে সাহেব, শখ মিটেছে? মুচকি হেসে বললেন ব্রজবাবু। দারুণ, সাহেব একেবারে মাত হয়ে গেছে। ভেবেছি সব সত্যি। আপনার বাহাদুরি আছে মশাই, নাটক ফাটক করান নাকি? দীপক উচ্ছ্বসিত। ব্রজবাবু একটু হাসলেন। আপনার টাকাটা? 400 টাকা এগিয়ে দিল দীপক। ব্রজবাবু বললেন, আমি নেব না, নন্দকে দেবেন। নন্দগোপাল রায়, এই পথে ওই গাঁয়ে ঢুকতে প্রথম বাড়ি, সামনে মস্ত তেঁতুল গাছ। নন্দকে বলবেন আপনার কাছে এই টাকাটা আমার পাওনা ছিল, ওকে দিতে বলেছি আমি। তবে কী জন্যে পাওনা সেটা কিন্তু ফাঁস করবেন না। আচ্ছা চলি, নমস্কার। হনহন করে হেঁটে ব্রজবাবু অদৃশ্য হলেন গাছপালার আড়ালে। গ্রামের কাছাকাছি গিয়ে ট্রটকে পথের ধারে বসে কফি খেতে বলে দীপক একাই গেল। নজরে পড়ল একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, পিছনে একটি ছোট্ট মাটির বাড়ি। বাড়ির সামনে খাটিয়ায় বসেছিল এক যুবক, হাতে দাঁতন কাঠি। দীপক জিজ্ঞেস করল তাকে, নন্দগোপাল রায় আছেন? আজ্ঞে আমি। সাত সকালেই শহুরে বাবুকে দেখে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালো যুবক। সারা রাত জেগে কাহিল, তাই ভনিতা না করে দীপক সোজাসুজি বলল, এই টাকাটা নিন। ব্রজবাবু মানে ব্রজগোপাল রায়মশাই আপনাকে দিতে বলেছেন। আমার কাছে এটা ওর পাওনা ছিল। লুব্ধভাবে হাত বাড়িয়ে নন্দগোপাল থমকে গিয়ে বলল, কি বললেন? ব্রজগোপাল রায় বলেছেন? কবে? আজ ভোরেই, দীপক জানালো। হ্যাঁ, কোথায়? চৌধুরী কুঠিতে। ওর সঙ্গেই আজই আমার ওখানে দেখা হয়েছে। সে কি, ব্রজগোপাল রায় তো গত হয়েছেন 5 বছর হলো। হ্যাঁ, ঠিক বলছেন। আজ্ঞে হ্যাঁ, উনি আমার বাবা, জবাব দিল নন্দগোপাল। স্তম্ভিতভাবে তাকিয়ে থেকে দীপক বলল, আচ্ছা, প্রতাপ চৌধুরীকে? চৌধুরী বংশের এক জমিদার, অনেককাল আগের লোক, আমার ঠাকুরদার বাবার সময়কার। কেমন লোক ছিলেন? শুনেছি ভীষণ অত্যাচারী ছিলেন। এক রাতে চৌধুরী বাড়ির জলসাঘরে খুন হন। চকিতে দীপকের মাথায় খেলে, তবে তো কাল রাত্রিরে যা দেখলাম, সাজানো নকল নয়, সত্যি অলৌকিক। সে খানিকক্ষণ থ হয়ে থেকে নোটগুলি নন্দগোপালের হাতে গুঁজে দিল। এই নিন বলেই সে ফিরে চলল।